রাতে টিভিতে একটা পুরানো সিনেমা দেখছিলাম। একটা রোমান্টিক গান আসতেই ছেলে ভলিউম বাড়িয়ে দিল। মা, এই গানটা আমার খুব প্রিয় ও গানের কথা খুবই মধুর। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরল। চলো নাচি গো, আমি হাসলাম। আমি নাচতে জানি না গে। আমি শেখাব ও সে আমাকে উঠিয়ে নিল। লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে আমার কোমরে হাত রাখল। এভাবে আমরা ধীরে ধীরে নাচতে লাগলাম। তার চোখে অদ্ভুত দৃষ্টি। মা, তুমি কত সুন্দর আমি লজ্জা পেলাম। গানের কথায় বলছে কি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন গু। মা, এই গানের কথাগুলো আমার মনের কথা গু। আমি তার দিকে তাকালাম। কি বলছো? সে আমাকে আরও কাছে টেনে নিল। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন আমার নাচ থেমে গেল। তুমি কি বলছো বুঝতে পারছো? মা, আমি চাই এই ড্যান্স আমাদের প্রথম ড্যান্স হিসেবে মনে থাকুক। সে আমার কপালে একটা চুমু দিল। স্বামী স্ত্রীর প্রথম ড্যান্স গানের সুর ভেসে চলেছিল ঘরে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তিথি। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিথি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের এক রহস্যময় রাতে। আমাদের পুরানো বাড়িতে এমন কিছু ঘটেছিল যা আমি জীবনে কখনো ভাবিনি। রাহুল তখন কলেজ থেকে ফিরেছে। তিথি স্কুল থেকে এসে তার রুমে পড়াশোনা করছিল। রবিন অফিসে দেরি করে কাজ করছিল। সেদিন সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা হল। আমি রান্নাঘরে রাতের খাবার রান্না করছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। আমি মোমবাতি জ্বালাতে গেলাম। কিন্তু সেই মোমবাতির আলোতে দেখলাম একটা অদ্ভুত ব্যাপার। আমাদের লিভিং রুমের দেয়ালে একটা পুরানো ছবি ঝুলছিল। সেই ছবিটা আমি আগে কখনো দেখিনি। ছবিটা ছিল একটা পুরানো বাড়ির। একটা সুন্দর বাগান, সামনে একটা পুকুর। আর সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল একটা পরিবার। একজন মা, একজন বাবা আর ২টা বাচ্চা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, সেই পরিবারটা দেখতে হুবহু আমাদের মতো। মানে আমি, রবিন, রাহুল আর তিথির মতো। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে ডেকে এনে ছবিটা দেখালাম। সেও অবাক হয়ে গেল। মা, এটা কি? এই ছবি তো আমাদের বাড়িতে ছিল না গি। আমি বললাম, আমিও জানি না। হঠাৎ করে এটা কিভাবে এলো? রাহুল ছবিটা নিয়ে ভালো করে দেখল। ছবির পিছনে কিছু লেখা ছিল। সেটা পড়ে সে আরও অবাক হয়ে গেল। মা, এখানে লেখা আছে, দাস পরিবার, ১৯৮৫ সাল, রহস্য বাড়ি। আমার গা ছমছম করে উঠল। দাস পরিবার? আমাদের পারিবারিক নাম তো দাস। কিন্তু এই বাড়িটা কোথায়? আর রহস্য বাড়ি মানে কি? রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এটা আমাদের কোনো আত্মীয়ের ছবি হতে পারে। হয়তো দাদু বা দিদিমার সময়কার। আমি বললাম, কিন্তু তোর দাদু দিদিমা তো আর কেউ বেঁচে নেই। আর তারা কখনো এই ছবির কথা বলেননি গি। তিথি তখন তার রুম থেকে বেরিয়ে এলো। সে ছবিটা দেখে বলল, মা, এই বাড়িটা আমার স্বপ্নে দেখেছি। গত কয়েকদিন ধরে আমি এই বাড়ির স্বপ্ন দেখছি গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? কি ধরনের স্বপ্ন? তিথি বলল, আমি স্বপ্নে দেখি যে আমি এই বাড়িতে আছি। বাড়িটা খুব সুন্দর। কিন্তু সেখানে একটা গোপন ঘর আছে। সেই ঘরে অনেক পুরানো জিনিসপত্র রাখা। আর সেখানে একটা ডায়েরি আছে গু। রাহুল বলল, ডায়েরিতে কি লেখা? তিথি বলল, আমি পড়তে পারি না। কিন্তু ডায়েরিটা খুলতেই আমার ঘুম ভেঙে যায়। এই সময় বিদ্যুৎ চলে এলো। কিন্তু আমাদের মন থেকে এই রহস্যের কথা যাচ্ছিল না। রবিন রাতে বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু বললাম। সেও অবাক হয়ে গেল। রবিন বলল, মিতালি, এটা খুবই অদ্ভুত। আমার দাদুজি একবার আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের একটা পুরানো বাড়ি আছে। কিন্তু সেই বাড়ির ঠিকানা কেউ জানে না গি। আমি বললাম, তাহলে এই ছবিটা সেই বাড়ির হতে পারে? রবিন বলল, হতে পারে। কাল আমি আমার মামাকে ফোন করে জিজ্ঞেস করব। উনি হয়তো কিছু জানেন গু। পরের দিন রবিন তার মামাকে ফোন করল। মামা শুনে অবাক হয়ে গেলেন।
তিনি বললেন, রবিন, এই বাড়িটা আমাদের পুরানো পৈতৃক বাড়ি। এটা আছে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। কিন্তু গত 25 বছর ধরে কেউ সেখানে যায়নি। রবিন জিজ্ঞেস করল, কেন? মামা বললেন, সেই বাড়িতে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে। রাতের বেলা অদ্ভুত আওয়াজ হয়। আর যারা সেখানে রাত কাটায় তারা পাগল হয়ে যায়। রবিন বলল, কিন্তু মামা, আমাদের মেয়ে তিথি এই বাড়ির স্বপ্ন দেখছে। সে বলছে সেখানে একটা গোপন ঘর আছে আর একটা ডায়েরি আছে। মামা চমকে উঠলেন। তিনি বললেন, রবিন, তোমাদের সবার সাথে আমার দেখা করা দরকার। কাল সকালে আমি তোমাদের বাড়িতে যাব। পরের দিন মামা আমাদের বাড়িতে এলেন। তিনি ছবিটা দেখে খুব অবাক হলেন। তিনি বললেন, এই ছবি আমার বাবা তুলেছিলেন। কিন্তু এটা তো আমাদের পুরানো ঘরে রাখা ছিল। এটা এখানে কিভাবে এলো? আমি বললাম, আমিও জানি না। হঠাৎ করে এটা আমাদের দেয়ালে দেখতে পেলাম। মামা বললেন, এটা খুবই রহস্যজনক। আমার মনে হচ্ছে সেই পুরানো বাড়ি আমাদের কাছে কোনো বার্তা পাঠাতে চাইছে। তিথি বলল, মামা, আমি প্রায়ই সেই বাড়ির স্বপ্ন দেখি। আমার খুব ইচ্ছে সেখানে যেতে। মামা বললেন, তিথি, সেটা খুবই বিপজ্জনক। কিন্তু তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমার মনে হচ্ছে এইবার সেই রহস্যের সমাধান করার সময় এসেছে। রবিন বলল, মানে? মামা বললেন, আমরা সবাই মিলে সেই বাড়িতে যাব। কিন্তু দিনের বেলা। রাতে সেখানে থাকব না। আমি বললাম, কিন্তু সেটা নিরাপদ হবে? মামা বললেন, আমরা সাবধানে যাব। আর সাথে কিছু জিনিস নিয়ে যাব। পরের সপ্তাহে আমরা সবাই মিলে সেই পুরানো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামা, আমি, রবিন, রাহুল আর তিথি। আমরা গাড়িতে করে প্রায় 2 ঘন্টা যাত্রা করলাম। বাড়িটা দেখতে হুবহু ছবির মতোই। কিন্তু এখন সেটা অনেক পুরানো হয়ে গেছে। দেয়ালে শ্যাওলা ধরেছে। বাগানটা জঙ্গল হয়ে গেছে। পুকুরটা শুকিয়ে গেছে। তিথি বলল, মা, এটাই সেই বাড়ি যেটা আমি স্বপ্নে দেখি। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরটা অন্ধকার। আমরা টর্চলাইট নিয়ে গিয়েছিলাম। মামা আমাদের বললেন, সবাই একসাথে থাকবে। কেউ একা কোথাও যাবে না। আমরা একতলা ঘুরে দেখলাম। সব ঘর খালি। কিন্তু একটা ঘরের দরজা বন্ধ ছিল। সেটা খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তিথি বলল, এই ঘরটাই আমার স্বপ্নে দেখি। এখানেই সেই ডায়েরি আছে। রাহুল জোরে ধাক্কা দিয়ে দরজা খুল। ঘরটা ছোট কিন্তু সেখানে অনেক পুরানো জিনিস রাখা। একটা পুরানো টেবিল, কিছু বই আর একটা লোহার বাক্স। তিথি সোজা সেই বাক্সের কাছে গেল। বলল, এই বাক্সেই ডায়েরি আছে। মামা বাক্সটা খুলতে গেলেন। কিন্তু সেটা তালাবদ্ধ। রাহুল একটা হাতুড়ি দিয়ে তালা ভেঙে দিল। বাক্সের ভিতরে একটা পুরানো ডায়েরি, কিছু চিঠি আর একটা মানচিত্র ছিল। মামা ডায়েরিটা খুলে পড়তে শুরু করলেন। পরে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি লেখা? মামা বললেন, এটা আমার দাদুজির ডায়েরি। উনি লিখেছেন যে এই বাড়ির নিচে একটা গুপ্তধন লুকানো আছে। সেই গুপ্তধনের মানচিত্র এখানে আছে। রবিন অবাক হয়ে বলল, গুপ্তধন? মামা বললেন, হ্যাঁ। আমার দাদুজি লিখেছেন যে ইংরেজ আমলে আমাদের পূর্বপুরুষরা অনেক সোনারূপা লুকিয়ে রেখেছিলেন, যাতে ইংরেজরা সেটা নিয়ে যেতে না পারে। তিথি উৎসাহিত হয়ে বলল, তাহলে আমরা সেই গুপ্তধন খুঁজে বের করব। মামা বললেন, কিন্তু এটা খুবই বিপজ্জনক। ডায়েরিতে লেখা আছে যে গুপ্তধনের সাথে একটা অভিশাপ জুড়ে আছে। আমি বললাম, কি ধরনের অভিশাপ? মামা পড়ে শোনালেন, যে ব্যক্তি লোভের বশে এই গুপ্তধন খুঁজবে সে পাগল হয়ে যাবে। কিন্তু যদি কোনো পরিবার মিলে ভালো উদ্দেশ্যে এটা খুঁজে বের করে তাহলে অভিশাপ ভাঙবে। রাহুল বলল, আমাদের উদ্দেশ্য তো ভালো। আমরা এই টাকা দিয়ে গরিবদের সাহায্য করব। মামা বললেন, তাহলে চলো আমরা চেষ্টা করি। আমরা মানচিত্র দেখে বুঝলাম যে গুপ্তধন বাড়ির পিছনের বাগানে লুকানো আছে, একটা বর গাছের নিচে। আমরা সেখানে গিয়ে খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটা লোহার বাক্স পেলাম। সেটা খুলে দেখি সেখানে অনেক সোনার অলংকার, মুদ্রা আর দামি পাথর রাখা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, বাক্স খোলার সাথে সাথেই হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করল। একটু পর বৃষ্টি শুরু হল। তিথি বলল, মা, এই বৃষ্টি কিন্তু সাধারণ বৃষ্টি না। এটা খুশির বৃষ্টি। সত্যিই বৃষ্টির পর পুরো পরিবেশটা যেন পরিষ্কার হয়ে গেল। বাগানের ফুল ফুটতে শুরু করল। পাখিরা গান গাইতে শুরু করল।
মামা বললেন, মনে হচ্ছে অভিশাপ ভেঙে গেছে গি। আমরা সেই গুপ্তধন নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এই টাকা আমরা নিজেদের জন্য ব্যবহার করব না। আমরা এটা দিয়ে একটা দাতব্য সংস্থা খুলব। পরের মাসে আমরা দাস পরিবার ফাউন্ডেশন নামে একটা দাতব্য সংস্থা খুললাম। সেখানে আমরা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সাহায্য করি, অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য সাহায্য করি। আর সেই পুরানো বাড়িটা আমরা সংস্কার করে একটা গেস্ট হাউস বানিয়েছি, যেখানে দূরদূরান্ত থেকে আসা মানুষেরা বিনামূল্যে থাকতে পারেন। তিথি এখন আর সেই বাড়ির স্বপ্ন দেখে না, কিন্তু সে প্রায়ই বলে যে সেই বাড়িটা এখন খুশি, কারণ এটা আবার মানুষের কাজে আসছে। রাহুল এখন আমাদের ফাউন্ডেশনের কাজে সাহায্য করে। সে বলে যে এই অভিজ্ঞতা তার জীবনটাই বদলে দিয়েছে। রবিনও খুব খুশি। সে বলে যে আমাদের পরিবারের এই সিদ্ধান্ত তাকে গর্বিত করেছে। আর আমি শুধু ভাবি যে কতটা ভাগ্যবান আমরা যে এই রহস্যের সমাধান করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার আরও দৃঢ় হয়েছে। আমরা একে অপরকে আরও বেশি ভালোবাসি। মাঝে মাঝে মামা এসে বলেন, তোমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই খুশি যে তোমরা তাদের রেখে যাওয়া সম্পদ ভালো কাজে ব্যবহার করছো। আর সেই রাতের কথা মনে হলে এখনও গা ছমছম করে। কিভাবে হঠাৎ করে সেই ছবি আমাদের দেয়ালে এলো, কিভাবে তিথি স্বপ্ন দেখতে শুরু করল, এসব এখনও রহস্য। কিন্তু আমি বিশ্বাস করি যে কিছু ঘটনা আমাদের জীবনে এমনি এমনি ঘটে না। সেই রাতে যা ঘটেছিল সেটা ছিল আমাদের পরিবারের ভাগ্যের পরিবর্তন। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমাদের ফাউন্ডেশন প্রায় 500 বাচ্চাকে সাহায্য করেছে। আমাদের গেস্ট হাউসে হাজার হাজার মানুষ থেকেছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার এখন একটা বড় পরিবার। কারণ যাদের আমরা সাহায্য করি তারা সবাই আমাদের পরিবারের অংশ। এই গল্পের শেষে আমি শুধু একটা কথা বলতে চাই। জীবনে কখনো কখনো এমন রহস্যময় ঘটনা ঘটে যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়া। সেই ঘটনাগুলোকে আমাদের ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবেলা করতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সবাই মিলে থাকলে কোনো রহস্যই অসমাধ্য নয়। আমাদের পরিবারের ঐক্য আর ভালোবাসাই আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। আজও যখন আমি সেই পুরানো বাড়িতে যাই, মনে হয় যেন সেই বাড়ি আমাকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ আমরা তার রহস্যের সমাধান করেছি আর তাকে আবার জীবন দিয়েছি। তিথি এখন বলে যে সেই বাড়িতে রাতের বেলা আর কোনো ভুতুড়ে আওয়াজ হয় না, বরং শোনা যায় শিশুদের হাসির আওয়াজ। কারণ আমাদের ফাউন্ডেশনের বাচ্চারা প্রায়ই সেখানে খেলতে আসে। রাহুল এখন একটা আশ্চর্য ক্ষমতা পেয়েছে। সে যে কোনো পুরানো জিনিসের ইতিহাস জানতে পারে। হাতে নিলেই সে বুঝে যায় সেই জিনিসের পেছনের গল্প। মামা বলেন এটা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। গত মাসে একটা মজার ঘটনা ঘটল। আমাদের প্রতিবেশী কাকিমা একটা পুরানো আংটি নিয়ে এলেন। তিনি বললেন, মিতালি, এই আংটিটা আমার দাদিমার, কিন্তু এটা পরলে আমার হাত ব্যথা করে গি। রাহুল আংটিটা হাতে নিয়ে চোখ বন্ধ করল। কয়েক মিনিট পর বলল, কাকিমা, এই আংটির ভিতরে একটা ছোট ডায়মন্ড লুকানো আছে, কিন্তু সেটা এমনভাবে লাগানো যে বাইরে থেকে বোঝা যায় না গে। কাকিমা অবাক হয়ে বললেন, সত্যি? আমরা একটা ইউয়েলারির কাছে গেলাম। সত্যি আংটির ভিতরে একটা দামি ডায়মন্ড ছিল। কাকিমা সেটা বিক্রি করে তার মেয়ের বিয়ের খরচ চালালেন। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। মনে হচ্ছে আমাদের পরিবারে এক ধরনের আধ্যাত্মিক শক্তি এসেছে। তিথিও এখন অদ্ভুত স্বপ্ন দেখে। তবে এবার ভয়ের স্বপ্ন নয়, সুন্দর স্বপ্ন। সে স্বপ্নে দেখে যে সে একটা সুন্দর বাগানে ঘুরছে। সেখানে তার দাদু দাদি আছেন। তারা তিথিকে আশীর্বাদ করেন। একদিন তিথি স্বপ্নে দেখল যে তার দাদি তাকে একটা জায়গার কথা বলছেন। তিথি, শহরের উত্তর দিকে একটা পুরানো মন্দির আছে। সেখানে একটা অসহায় বৃদ্ধা থাকেন। তার কোনো সন্তান নেই। তুমি তাকে সাহায্য করো। পরের দিন আমরা সেই জায়গায় গেলাম। সত্যিই সেখানে একটা পুরানো মন্দির ছিল। একজন বৃদ্ধা সেখানে একা থাকতেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে আমাদের গেস্ট হাউসে নিয়ে এলাম। এখন তিনি আমাদের পরিবারের অংশ। তিনি আমাদের বাচ্চাদের গল্প বলেন, রান্নায় সাহায্য করেন। সবচেয়ে মজার ব্যাপার হল, এই বুড়িমার কাছে অনেক পুরানো কবিতা আর গান আছে, যেগুলো এখন আর কেউ জানে না। আমরা সেগুলো রেকর্ড করে রাখছি। রবিনের অফিসেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। তার বস প্রায় বলেন, রবিন, তুমি এখন খুব ভাগ্যবান হয়ে গেছ। যে প্রজেক্টেই তুমি কাজ করো সেটাই সফল হয়। সত্যিই গত 6 মাসে রবিনের সব প্রজেক্ট সফল হয়েছে।
তার বেতনও বেড়েছে। কিন্তু আমরা এই অতিরিক্ত টাকাও আমাদের ফাউন্ডেশনে দিয়ে দিচ্ছি। একদিন মামা এসে বললেন, তোমরা জান, আমাদের পূর্বপুরুষরা শুধু টাকা-পয়সা লুকিয়ে রাখেননি। তারা আমাদের জন্য আশীর্বাদও রেখে গেছেন গু। আমি জিজ্ঞেস করলাম, মানে? মামা বললেন, যতদিন তোমরা এই সম্পদ ভালো কাজে ব্যবহার করবে, ততদিন তোমাদের পরিবারে সুখশান্তি থাকবে। আর তোমাদের সব কাজই সফল হবে। আর সত্যিই তাই হচ্ছে। আমাদের পরিবারে এখন কোনো ঝগড়া বিবাদ হয় না। সবাই সবাইকে ভালোবাসে। তিথি পড়াশোনায় খুব ভালো করছে। রাহুলও তার কলেজে প্রথম হয়েছে। গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা সেই পুরানো বাড়িতে গিয়েছিলাম কিছু কাজে। রাতে ফেরার সময় গাড়ি খারাপ হয়ে গেল। আমরা ভাবলাম রাতটা সেই বাড়িতেই কাটাতে হবে। কিন্তু এবার আমরা ভয় পেলাম না। কারণ আমরা জানতাম যে এখন সেই বাড়ি আমাদের বন্ধু। রাতে আমরা সবাই মিলে সেই বাড়ির বারান্দায় বসে চাঁদের আলো গল্প করলাম। হঠাৎ করে একটা মিষ্টি সুগন্ধ পেলাম। যেন কেউ সেখানে ফুলের মালা নিয়ে এসেছে। তিথি বলল, মা, মনে হচ্ছে দাদু দাদি আমাদের সাথে আছেন গু। সত্যিই সারা রাত আমাদের কোনো ভয় লাগল না। বরং মনে হচ্ছিল যেন কেউ আমাদের পাহারা দিচ্ছে। সকালে মেকানিক এসে গাড়ি ঠিক করে দিল। কিন্তু সেই রাতের স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। এখন আমাদের ফাউন্ডেশন অনেক বড় হয়েছে। আমরা 3টা স্কুল চালাই। একটা হাসপাতাল আছে। আর অনেক গরিব পরিবারকে আমরা মাসিক সাহায্য দিই। সবচেয়ে ভালো লাগে যখন দেখি যে আমাদের সাহায্যে কোনো বাচ্চা ডাক্তার হয়েছে, কোনো মেয়ে শিক্ষক হয়েছে। তখন মনে হয় আমাদের জীবন সার্থক হয়েছে। রাহুল এখন বলে, মা, আমি বুঝতে পারি যে সেই রাতে যা ঘটেছিল সেটা একটা অলৌকিক ঘটনা ছিল। আমাদের পূর্বপুরুষরা চাইছিলেন যে আমরা তাদের সম্পদ সঠিক কাজে ব্যবহার করি। তিথি বলে, আর আমার স্বপ্নগুলো ছিল তাদের বার্তা। যাতে আমরা সেই সম্পদ খুঁজে পেতে পারি গু। মামাও বলেন, তোমাদের পরিবার সত্যিই ধন্য। কারণ তোমরা লোভ না করে সঠিক কাজটা করেছ। আর আমি প্রতিদিন ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ তিনি আমাদের এত বড় দায়িত্ব দিয়েছেন। কখনো কখনো ভাবি, যদি সেই রাতে সেই ছবিটা আমাদের দেয়ালে না আসত তাহলে কি হতো? যদি তিথি স্বপ্ন না দেখত, যদি আমরা সেই বাড়িতে না যেতাম, তাহলে হয়তো আমরা একটা সাধারণ পরিবারই থেকে যেতাম। কিন্তু এখন আমরা বুঝি যে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। আমাদের সম্পদ আছে ঠিকই, কিন্তু সেটা আমাদের না, সবার। আজ যখন আমি এই গল্পটা শেষ করছি, তখন মনে পড়ছে সেই প্রথম রাতের কথা। যখন রাহুল আমার সাথে নেচেছিল সেই রোমান্টিক গানে। এখন ভাবলে হাসি পায়। ওটা ছিল শুধু একটা মাছেলের নিষ্পাপ মুহূর্ত। কিন্তু সেই মুহূর্তটাই আমাদের জীবনে এক বিপ্লব এনে দিয়েছে। সেই রাত থেকেই শুরু হয়েছিল আমাদের এই অ্যাডভেঞ্চার। এই গল্পের শেষ কথা হল, জীবনে কিছু ঘটনা আমাদের কাছে প্রথমে রহস্যময় মনে হয়। কিন্তু পরে বুঝতে পারি সেগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই ঘটেছিল। আমাদের পরিবারের এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হয়ে অন্যদের সাহায্য করেন, তাহলে আমাদের এই গল্প বলার সার্থকতা হবে। কারণ সত্যিকারের সুখ পাওয়া যায় অন্যদের খুশি করতে। আর পরিবারের সবাই মিলে থাকলে কোনো অসম্ভবেই অসম্ভব নয়।